ভাই এখানে ধরবেন নাকি পরে? ভাই এটা কোলাকুলি করেন। আমার মোবাইল হলো চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। তিনি এইমাত্র নামাজ পড়ে বের হয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এবং কুশল বিনিময় করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি তার যে আসন জনাব নাহিদুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছি মসজিদের ভেতরে যারা নামাজিরা আছেন তারা কিন্তু নাহিদ ইসলামকে শুভেচ্ছা বিনিময় করছেন। একই সঙ্গে নাহিদ ইসলাম কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তার এলাকায় শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা সরাসরি দেখান দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা তাকে ঘিরে রেখেছে তার এলাকার মানুষ, তার সঙ্গে একটা সেলফি ওঠানোর জন্য দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। নাম নাহিদ ইসলাম, তিনি তার নিজ এলাকায় নিজ আসনেই এইমাত্র তিনি নামাজ পড়ে বের হয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় তিনি করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এদিকে ফিরিয়ে বসছে। ধাক্কা কি করতেছে? সবার আগে যাবো, একটা বাচ্চা দিয়ে দেন এইখানে মানুষ শুভেচ্ছা আর হচ্ছে অল্পতে ছেড়ে দিব আপনার কাছে। সংসদে গেলে দুইটা সিটিং হলো সংসদে, আমরা দেখলাম শুনলাম। সরকার দলের প্রথম এক মাসের আপনারা কেমন পর্যবেক্ষণ, আপনাদের ঈদেও কিছু যাতায়াতের কিছু ব্যাপার ছিল, কেমন দেখছেন সরকারকে এক মাসের? অন্তর্বর্তী সরকারের সময় একবার ঈদ পেয়েছিলেন, এবার নির্বাচিত সরকারের ঈদ, সব মিলে মানুষ কি ধরনের পার্থক্য দেখছে? গণতন্ত্রের চাহিদা ছিল, সেই গণতান্ত্রিক সরকার আসলে কতটুকু কি চাহিদা পূরণ করছে? আসসালামু আলাইকুম। প্রথমত আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই পবিত্র ঈদ উল ফিতরের। এবং আমাদের এই নির্বাচনের পরে প্রথম ঈদ এবং ফ্যাসিবাদ পরবর্তীকালে হচ্ছে এটা দ্বিতীয় ঈদ উল ফিতর। তো সেই জায়গা থেকে আমাদের জন্য একটা স্বস্তির জায়গা, প্রথম জায়গা যে ফ্যাসিবাদ মুক্ত একটা দেশে আমরা ঈদের আনন্দ উদযাপন করতে পারছি। এবং আমাদের যে ঈদের মধ্যেও যে সামাজিক সম্প্রীতি, ঐক্য, রাজনীতিক সৌহার্দ্য, এই সংস্কৃতিও বাংলাদেশ থেকে কিন্তু হারিয়ে গিয়েছিল, যেটা ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আবার কিন্তু এসেছে। অ্যাটলিস্ট ঈদের দিন দলমত নির্বিশেষে সবাই একসাথে আমরা নামাজ পড়তেছি, সবাই একসাথে আমরা শুভেচ্ছা বিনিময় করতেছি। তো এইটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা অতি ইতিবাচক দিক। আমরা এই গত এক মাসের সরকারের পারফরমেন্সকে আসলে খুব বেশি মূল্যায়ন আমরা করব না, কারণ এক মাস আসলে যথেষ্ট সময় নয় এই একটা সরকারকে মূল্যায়ন করার জন্য, বোঝার জন্য। এই সরকারের গতিবিধিকে আরও পর্যবেক্ষণ করতে হবে। একটা তো আমাদের হতাশার জায়গা আছে যে সংবিধান সংস্কার পরিষদ সেটা হয়নি, যেটা এই নির্বাচনের পরে প্রথমে শুরুতে এটা হওয়ার কথা ছিল, শপথ নেওয়ার কথা ছিল। সেই জায়গা থেকে তো আমাদের সেই সমালোচনা আছে, সেই হতাশা আছে। এছাড়া সরকারের জায়গা থেকে সরকার যে কমিটমেন্টগুলো করেছিল ইশতেহারে, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে, সেই জায়গায় সরকার দ্রুততার সাথে তৎপর চেষ্টা করেছে। ঈদে আমরা মানুষের একটা ভোগান্তি দেখেছি বাড়ি ফেরাকে নিয়ে, এবং মানুষ মারাও গিয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক। তবে এটা আমাদের
সবসময় এই একটা ভোগান্তি হয়, যেটা আমার অন্তর্বর্তী সরকারের সময়ে কিছুটা কম ছিল, এবার মনে হয়েছে কিছুটা বেশি। তবে সেটার জন্য আমরা সরকারকে যে খুব দোষ দিব, কারণ সরকার মাত্র এসেছে। আমরা আশা করব যে সামনে আবার মানুষ বাড়ির থেকে ফেরত আসবে ঢাকা শহরে, ঈদুল আজহায় আবার বাড়ি যাবে। এই মানুষের যাতে ভোগান্তিটা না হয় এই ঈদকে কেন্দ্র করে, এবং আমরা আশা করব যে সামনে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের সভাটি গুরুত্ব সহকারে আলোচনা হবে এবং সেই বিষয়ে একটা সুরাহা হবে, সংস্কার হবে, এবং সারা দেশে আমাদের যেই দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে যে প্রতিরোধ, সেই বিষয়ে সরকার একটা কঠোর ব্যবস্থা নেবে। আমাদের জায়গা থেকে আমরা প্রথম ঈদ আমি আমার এলাকায় করতেছি, এই এলাকার মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট, বা প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি তারা একটা কমিটমেন্ট দিয়েছে, সেই কমিটমেন্টগুলো যাতে আমরা রক্ষা করতে পারি। আমরা সংসদের আপনাদের বক্তব্য শুনেছি, সরকারের বক্তব্য শুনেছি, একটা গণভোট হয়েছিল, সেখানে আমরা জানি 70% মানুষ রায় দিয়েছিল, কিন্তু এখন কি আপনারা এরকম মনে করছেন তারা কি এই জুলাই সনদটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কোনোভাবে? সেইটা একটু যুক্ত করতে চাই। বিএনপির অনেকেই বলছেন যে সংবিধানের বাহিরে আসলে কোনো কিছুর সুযোগ নেই, এই বিষয়ে সংবিধানের বাহিরে গিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, সেটাকে এবং অন্তর্বর্তী সরকার সবকিছু সংবিধানের বাইরে হয়েছে। সংবিধানের আলোকে আমরা এটাকে একটা জাস্টিফিকেশন দিয়েছি 106 দ্বারা। কথা ছিল যে এই অধ্যাদেশ আদেশ এবং এই গণভোট সেটাও সংবিধানের বাইরে, কিন্তু আমরা সাংবিধানিক আলোকে এটাকে জাস্টিফিকেশন দিব। এখন দিব কি দিব না, এটা হচ্ছে পলিটিক্যাল উইলের বিষয়, রাজনৈতিক সদিচ্ছার বিষয় আসলে। তো ঈদের দিন আমরা আসলে নেগেটিভ কথা বলতে চাই না। আজকে আমরা শুভেচ্ছা দিতে চাই সবাইকে, আমরা সবার প্রতি সেই মোবারকবাদটা জানাতে চাই। আমরা আশা করব এই বিষয়গুলো নিয়ে আমরা ঈদের পরে, আমরা ঈদ তো আজকে চলে গেলে এরপরে সংসদ হবে, বাহিরে আমাদের কর্মসূচি থাকবে, সেখানে আমরা কথা বলবো, আলোচনা করব। আজকে আমাদের জন্য শুভেচ্ছা সবার জন্য। কি কোনো আন্দোলনের সম্ভাবনা আছে? চাপ সৃষ্টি করবেন কিনা বিরোধী দল হিসেবে? বিরোধী দলের দায়িত্বই হচ্ছে সরকারের প্রতি চাপে রাখা সরকারকে, এবং জনগণের প্রতি যেই দায়িত্বগুলো সেগুলো যাতে সরকার ঠিকভাবে করে। বলে আমরা তো মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলো হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করবো আমাদের জায়গা থেকে। আমরা তো কোনো উত্তপ্ত পরিবেশ চাই না, আমরা তো চাই সবাই মিলেমিশে, আমরা নির্বাচন করেছি সবাই মিলেমিশে আমরা সবকিছু বাস্তবায়ন করব। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সরকারের উপরে নির্ভর করবে আসলে তারা কি চায়, তো সেই অনুযায়ী আসলে বিরোধী দল মুভ করবে। সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ দাবিগুলো মেনে নেয়, তাহলে তো আমরা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতাই করব। সহজেই আসলে বাস্তবায়নের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না কেন? মানে অন্য কোনো সমস্যা, মানে এটা রাজনৈতিক সদিচ্ছাই নাকি অন্য কোনো কারণ আছে? এটা প্রথমত রাজনৈতিক সদিচ্ছা, দ্বিতীয়ত এই সরকার দল যেহেতু 2/3 তারা পেয়ে গেছে, তারা মনে করছে। আর বাংলাদেশে একটা রোগ আছে যে ক্ষমতায় গেলে মানুষ আসলে পুরনো সব কিছু ভুলে যায়, কমিটমেন্ট ভুলে যায় এবং তার মতো করে করতে চায়। আমরা এর আগেও দেখেছি এগুলো, ফলে এই সরকারের ভিতরে সেই প্রবণতা থাকতে পারে, কিন্তু আমরা আশা করব তারা সেই প্রবণতা থেকে বের হয়ে আসবে। এটাও তো গণতন্ত্রের সংকটই হলো আবার। জি, গণতন্ত্রের সংকট হলে মানুষ গণতন্ত্রের জন্য আবারও লড়াই করবে। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।